চট্টগ্রাম বন্দর কার হাতে? গণ অভ্যুত্থানের আগে এবং পরে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন কিংবা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন হবে, এটাই গণমানুষের প্রত্যাশা। অর্থনৈতিক কাঠামো পাল্টাতে গেলে বিপ্লব দরকার হয়। যেহেতু ২৪ বিপ্লব নয়, গণ অভ্যুত্থান হয়েছে, তাই রাষ্ট্র কাঠামো পাল্টে যাবে এমন প্রত্যাশা কেউ করেনি। বরং লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য, পেশিবাদী শাসনের বিরুদ্ধে। তাই বিগত সরকারের পদত্যাগ ও দেশত্যাগের পর দুর্নীতি, দুঃশাসন বন্ধ এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের বিষয়টাই মুখ্য হয়ে দাঁড়ায়। নানামুখী সংস্কার ও নির্বাচন কবে হবে, এটাই হয়ে দাঁড়ায় রাজনীতিতে প্রধান ইস্যু। কিন্তু এইসব ইস্যু ছাপিয়ে এবার বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ডাবল মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কি হবে না, তা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক এখন তুঙ্গে। রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, প্রতিবাদ করছেন। বাংলাদেশের তিন দিক থেকে ঘেরা, আর একদিকে একটুখানি সমুদ্র। যে দেশের সীমানায় সমুদ্র নেই সেই দেশ খুবই অবাগা, কিন্তু সমুদ্র থেকেও যদি তার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সে দেশকে বলা হবে দুর্বাগা। পৃথিবীতে এমন দেশের সংখ্যা নেহাত কম নয়, ফলে সমুদ্র এবং তার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কথা যদি বিবেচনা করা হয় তাহলে দেশের আমদানি ও রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি রপ্তানির ৮০% বেশি হয় এই বন্দর দিয়ে। আর এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিউ ডাবল মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি। দেশের মোট আমদানি রপ্তানির ৮০% বেশি হয় এই বন্দর দিয়ে। আর এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিউ ডাবল মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। দেশের মোট কন্টেনার পণ্য উঠানামার ৫৫%ই হয় এনসিটি দিয়ে। পণ্য উঠানামার আধুনিক সব উপকরণ যন্ত্রপাতি রয়েছে এই টার্মিনালে, এবং এ থেকে বছরে ১,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে বন্দর কর্তৃপক্ষ। ফলে শুধু চট্টগ্রাম বন্দরই নয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এনসিটি। এই টার্মিনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রতিবাদ হয়েছিল তখন। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছে। বিশ্বের ৫ম বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে অনেক দিন ধরে সরব বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্দোলন বিক্ষোভ করছেন। তারা জানা গেছে, প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে। এক্ষেত্রে বিশেষ করে উল্লেখ করা যায় চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানি জিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া পতেঙ্গার কন্টেইনার টার্মিনালে অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে এই টার্মিনালে আমদানির পণ্য নিয়ে ভিড়তে শুরু করেছে বিদেশি জাহাজ। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লাল দিয়ার চরও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে আলাপ আলোচনা চলছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, সেপ্টেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন প্রকল্পে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। এই বন্দরে বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে প্রধান উপদেষ্টার। এই জন্য বন্দরে বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বন্দর ঘিরে মিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে। যেসব কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশে ৬০ থেকে ৯০টি বন্দর হ্যান্ডেলিং করছে, তাদের সঙ্গেই আলোচনা চলছে। সেপ্টেম্বরের মধ্যে এ কাজ শেষ করতে চায় সরকার। প্রেস সচিব আরও বলেন, তরুণদের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হবে।
বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং হাব হলে শুধু দেশের 18 কোটি মানুষের জন্য নয়, পুরো রিজিয়নের 30 থেকে 40 কোটি মানুষ এর সুফল ভোগ করবে। চট্টগ্রামের লালদিয়া বে টার্মিনাল, পতেঙ্গা টার্মিনাল, মাতারবাড়ি সমুদ্র বন্দর, পুরো অঞ্চলটাই বন্দরের উপযোগী। তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর ও আশপাশের টার্মিনালগুলোর সক্ষমতা 1.27 মিলিয়ন TEUs 20 ফুট দৈর্ঘ্য কন্টেইনার। সরকারের পরিকল্পনা হচ্ছে 2030 সালের মধ্যে এই সক্ষমতা 78,60,000 TEUs এ নিয়ে যাওয়া, অর্থাৎ 6 গুণ বাড়ানো। বাংলাদেশকে ইকোনমিক হাব, ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি হচ্ছে 1 নম্বর পূর্বশর্ত। দেশের অর্থনীতির আলোচনায় এবং ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এসব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও তো ভাবতে হবে আমাদের বাস্তব অবস্থা এবং প্রয়োজন কি, ভবিষ্যতের ঝুঁকিগুলি কেমন হতে পারে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 3টি কন্টেইনার টার্মিনাল রয়েছে। এগুলো হলো চিটাগং কন্টেইনার টার্মিনাল, নিউমুরি কন্টেইনার টার্মিনাল এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। এছাড়াও সাউথ কন্টেইনার ইয়ার্ড, ওভারফ্লো ইয়ার্ড, জেনারেল কার্গো বাথ সহ বেশ কিছু ইয়ার্ড রয়েছে, যেখানে কন্টেইনার হ্যান্ডেলিং ছাড়াও বাল্ক কার্গো খালাস হয়ে থাকে। সিসিটি ও এনসিটি লাইভ পাওয়ার টেক পরিচালনা করছে। পিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদির RSJTI-কে। বে টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি বিনিয়োগে চালু করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও বিদেশি বিনিয়োগে হচ্ছে। একটু অতীতের দিকে চোখ ফেরানো যাক। 1998 সালে চট্টগ্রাম বন্দর স্টিভেটর সার্ভিস অফ আমেরিকা SSA নামের একটি প্রতিষ্ঠানকে 198 বছরের জন্য লিজ দেওয়ার পরিকল্পনা করে আওয়ামী লীগ। এই প্রতিষ্ঠানটি ছিল ভুয়া। তাদের বিরুদ্ধে বামপন্থী দলগুলো চট্টগ্রাম বন্দরের 22টি শ্রমিক সংগঠন, তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি আন্দোলন গড়ে তুলেছিল। দাবি উঠেছিল, বন্দরের মতো স্পর্শকাতর স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষত এদেশে একটিই মাত্র সমুদ্র বন্দর সেই দেশের জন্য। আন্দোলনের মুখে আদালতে ভুয়া প্রমাণিত হওয়ার পর সেই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য 2001 সালে চট্টগ্রাম বন্দরের নিউমুরি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে 2000 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করে। বন্দরের মূল আয়ের 60% আসে এই টার্মিনাল থেকে। এই টার্মিনালের জন্য 2000 কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হওয়ার কারণে এই টার্মিনালের উৎপাদন ক্ষমতা অনেক গুণ বেড়েছে, যার ফলে 2007 থেকে 2024 সাল পর্যন্ত এই একটি টার্মিনালেই 1,18,36,000 TEUs অর্থাৎ 20 ফুট সমমানের কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের মতে এই টার্মিনালে বর্তমানে যে পরিমাণ ইকুইপমেন্ট আছে তা দিয়ে আগামী 15 বছর বন্দরের কার্যক্রম পরিচালনা করা যাবে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও এর সঙ্গে জড়িত। তাই বন্দর নিয়ে আমরা যাই করি না কেন তা ভেবেচিন্তে দেশের স্বার্থে করা হবে। এখন ডাবল মুরিং টার্মিনালকে নিয়ে আলোচনা বেশি হওয়ার মূল কারণ হলো এটি চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড়। এখানে একসঙ্গে 4টি সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে। টার্মিনালে স্বয়ংক্রিয় ক্রেন থাকায় দ্রুত গতিতে কন্টেইনার উঠানামা করানো যায়। বন্দরের হিসাবে গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে 3 লাখ কন্টেইনার বেশি উঠানামা হয়েছে এই টার্মিনালে। বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব অভিজ্ঞ ও দক্ষ বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া এখন বৈশ্বিক ট্রেড বা প্রবণতা। পৃথিবীর অনেক দেশেই বিদেশি বিনিয়োগ ও ব্যবস্থাপনায় বন্দর পরিচালিত হয়। এক্ষেত্রে যে পোর্টে বা টার্মিনালে কোনো কার্যক্রম শুরু হয়নি সেখানে বিনিয়োগ করা হয়, যাতে করে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ দিয়ে পোর্ট বা টার্মিনাল তৈরি করতে পারে। এরপর তারা সেটি পরিচালনা করে তাদের বিনিয়োগ তুলে নেবে এবং একটা নির্দিষ্ট সময় পর বিদেশিরা চলে গেলে বন্দর আবার
দেশীয় মালিকানায় ফিরে আসবে। কিন্তু ডাবল মিনিং পুরাদমে চলমান একটি টার্মিনাল। ফলে এখানে বিদেশি বিনিয়োগ কেন প্রয়োজন, কোথায় প্রয়োজন এবং এর ফলে বন্দরের দক্ষতা কতটা বাড়বে সেটা নিয়ে আলোচনা ও যাচাই বাছাই করা প্রয়োজন। মূলত কোনো বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে আনা হয় দুটো কারণে। এর একটি হলো নিজেদের পুঁজি না থাকায় বিনিয়োগ পাওয়া, আর অন্যটি হলো উন্নত যন্ত্রপাতি এবং দক্ষ কর্মীর সঙ্গে থেকে নিজেদের দক্ষতা বৃদ্ধি। কিন্তু ডাবল মিনিং টার্মিনালে নতুন করে এইসব খাতে বিনিয়োগের সুযোগ নেই, কারণ পাশেই নৌঘাটি থাকায় এটি সুযোগ নেই সম্প্রসারণের। প্রশ্ন উঠে, তাহলে কেন এই উৎসাহ? পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দেওয়া হয়ে থাকে যে যেসব দেশে বিদেশি বিনিয়োগ ও ব্যবস্থাপনায় বন্দর পরিচালিত হয়, কিন্তু সেই সব দেশগুলোতে বন্দর কতগুলো তারও তুলনামূলক আলোচনা করা দরকার। যেমন ভিয়েতনামে 296টি বন্দর আছে এবং সাইগন বিশ্বের শীর্ষ 50টি কন্টেইনার বন্দরের অন্যতম। শ্রীলঙ্কায় 8টি বন্দর, পাকিস্তানের 37টি বন্দর, যার মধ্যে 3টি আন্তর্জাতিক সমুদ্র বন্দর, ভারতে 230টি বন্দর, যার মধ্যে 12টি প্রধান বন্দর, যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। ভারতের এই বন্দরগুলোর মাধ্যমে সে দেশের 95% আমদানি রপ্তানি হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ কি এইসব দেশের মতো, যে দেশের শিল্পের কাঁচামাল পুরোটাই আমদানি নির্ভর, জ্বালানির উপর বিদেশি নির্ভরতা বেশি, রপ্তানির 80% গার্মেন্ট পণ্য, খাদ্য এবং ভোজ্য তেল আমদানি করতে হয়, সেই দেশ তার একমাত্র বন্দর নিয়ে ঝুঁকি নিতে পারে কি? পাশাপাশি এই অঞ্চলের বাণিজ্যের কথা ভাবলে ভূ রাজনৈতিক সামরিক বিষয়টাও কম গুরুত্বপূর্ণ নয়। ফলে লাভের আশা একমাত্র বন্দরকে অন্যের হাতে তুলে দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষতি ও ফাঁদে পড়বে কিনা তা গভীরভাবে ভাবা দরকার।